হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7 এর ভৌতবিজ্ঞান সাজেশন নিয়ে চলে এসেছি ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, অনেকে আমাকে কমেন্টে বলেছিলে যে ম্যাম ভৌতবিজ্ঞান সাজেশন ক্লাস 7 এর ছায়া প্রকাশনী বইটা থেকে দিতে। তো তারা ভালো করে আজকের এই পড়াটা দেখে নাও। ঠিক আছে, কারণ আমি আজকে তোমাদের ছায়া প্রকাশনী থেকেই বলবো। এর আগে আমি রায়মার্টিন বই থেকে দিয়ে দিয়েছি, যে এবার যারা সেগুলো পেয়েছো তারা সেগুলো করবে, আর ছায়া প্রকাশনী থেকে দেখে নাও আজকে। ঠিক আছে, তো দেখো প্রথম চ্যাপ্টার হচ্ছে তাপ। তাপ থেকে কি করবে? প্রথম প্রশ্ন, উষ্ণতার সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি? ভালো করে করবে, আমি যেগুলো বলছি এগুলো ভালো করে করবে, তাহলেই হবে। দ্বিতীয় প্রশ্ন, 40 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট? এটা করবে। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে দেবে। তারপরের প্রশ্ন, মানবদেহের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে তাপমাত্রার মান কত? ঠিক আছে, এটা করবে। দেখো তারপরের প্রশ্ন, তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য বা তাপ ও উষ্ণতার পার্থক্য। ঠিক আছে, দুটোই একই প্রশ্ন, তো এটা ভালো করে করবে। এরপরের প্রশ্ন, উষ্ণতা মাপার জন্য ব্যবহৃত হয় কোন যন্ত্র? ঠিক আছে, দেখো উষ্ণতা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে। ওকে, এরকম শর্ট প্রশ্ন দেবে পরীক্ষাতে। তারপরের প্রশ্ন, যে উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হয় সেটি কি? সেটি হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তারপরের প্রশ্ন, ফারেনহাইট স্কেলে থার্মোমিটারে ফুটন্ত জলের উষ্ণতা কত? ফারেনহাইট স্কেলে থার্মোমিটারে ফুটন্ত জলের উষ্ণতা হলো, উত্তর কত হবে বলো? 212 ডিগ্রি ফারেনহাইট। 212 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তারপরে প্রশ্ন, জ্বর হওয়ায় কোনো রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেল 104 ডিগ্রি ফারেনহাইট। তো ওই উষ্ণতা সেলসিয়াস থার্মোমিটারে মাপলে সেই মান কত হবে? ঠিক আছে, উত্তর কত? উত্তর হবে 40। ঠিক আছে, 40 ডিগ্রি সেলসিয়াস। তারপরে প্রশ্ন, একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা -1 ডিগ্রি ও সবচেয়ে বেশি উষ্ণতা 99 ডিগ্রি মাপা যায়। ওই থার্মোমিটারে 1 ডিগ্রি করে মোট কটি ঘর পাওয়া যাবে? উত্তর হচ্ছে 100টি ঘর পাওয়া যাবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, উষ্ণতার কোন মান ফারেনহাইট ও সেলসিয়াস উভয় স্কেলই সমান হয়? উত্তর -40 ডিগ্রি ফারেনহাইট বা -40 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এ থার্মোমিটারের গায়ে সেলসিয়াস স্কেল আঁকা আছে, বি থার্মোমিটারের গায়ে ফারেনহাইট স্কেল আঁকা আছে। কোন থার্মোমিটার দিয়ে বেশি সঠিক উষ্ণতা মাপা যাবে? উত্তর হবে বি থার্মোমিটার দিয়ে। ওকে, তারপরে প্রশ্ন, থার্মোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে, উত্তর হবে তাপমাত্রা বা উষ্ণতা পরিমাপ করা হয়। ঠিক আছে, তাপমাত্রার আরেক নামই হচ্ছে উষ্ণতা। তাপের এককটা পড়বে, সিজিএস এ ক্যালোরি, এসআইতে হচ্ছে জুল। ঠিক আছে, তাপের এককটা কিন্তু পড়ে রাখবে। তারপরে প্রশ্ন, কোন বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো, বস্তুর ভর, বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস এবং বস্তুর উপাদানের উপর নির্ভর করে। ঠিক আছে, উদাহরণ সহ সংজ্ঞা দাও গলন ও কঠিনীভবন। ঠিক আছে, কঠিনীভবন ও গলনের সংজ্ঞাটা ভালো করে পড়ে নেবে। বাষ্পীভবন ও ঘনীভবনের মধ্যে পার্থক্য। লিন তাপ কাকে বলে? বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? তার সঙ্গে রয়েছে জলের বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? দুটো প্রশ্নই করবে। তারপরে প্রশ্ন, মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাতে ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন? তারপরে প্রশ্ন, হাত দিয়ে বরফ ধরলে ঠান্ডা লাগে কেন? দুটোই ভালো করে করবে। তারপরে প্রশ্ন, এমন একটি পদার্থের উদাহরণ দাও যাকে তাপ দিলে গলন না হয়ে সরাসরি বাষ্পীভবন হয়। তারপরে প্রশ্ন, হাতে স্পিরিট ঢাললে বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ স্পিরিট কোথা থেকে গ্রহণ করে? তারপরে প্রশ্ন, গরমকালে কুকুরের জিভ থেকে লালা পড়ে কারণটা কি? উত্তর হচ্ছে সি, অর্থাৎ কুকুর এইভাবে তার দেহকে ঠান্ডা রাখে। ঠিক আছে, লালাটা ক্ষরণ করার মাধ্যমে। ওকে, তারপরে প্রশ্ন, মেরু ভালুকের দেহে ঘন লোম কি কারণে সৃষ্টি হয়েছে? সাপ কেমন রক্তের প্রাণী? ভালো করে করবে। তারপরে প্রশ্ন, মানুষের দেহে রক্তনালীর ব্যাস কখন বেড়ে যায়? দেহের তাপমাত্রা বেড়ে গেলে। তো তাপ থেকে এই প্রশ্নগুলো করো, কমন পাবে। এরপর দেখা রয়েছে চুম্বক। তৃতীয় অধ্যায় চুম্বক থেকে কি করবে দেখে নাও। প্রথমে যেটা পড়বে, চৌম্বক পদার্থ অচৌম্বক পদার্থ কাকে বলে উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, প্রাকৃতিক চুম্বককে লোডস্টোন বলা হয় কেন? এটা করবে। প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের পার্থক্য, এটা করবে। তারপরে প্রশ্ন, চুম্বকের মেরু কাকে বলে বা উত্তর ও দক্ষিণ মেরু কি? ঠিক আছে, চুম্বকের মেরু কাকে বলে, উত্তর দক্ষিণ মেরু কি? এটা করবে। চুম্বক অক্ষ কাকে বলে? চিত্র সহ উদাহরণ দাও। তারপরে প্রশ্ন, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে প্রতিটি মেরুর প্রান্ত থেকে কত ভেতরে আছে? তারপরে প্রশ্ন, চুম্বক আবেশকা বলতে কি বোঝো? তারপরে প্রশ্ন, চুম্বকের ইংরেজি নাম ম্যাগনেট হলো কেন? তারপরে প্রশ্ন, কোন ধরনের চুম্বকের নির্দিষ্ট আকার নেই? তারপর কিভাবে বোঝা যাবে চুম্বকের দিকদর্শী ধর্ম আছে? চুম্বক শলাকা কাকে বলে? তারপরে প্রশ্ন, চুম্বকের যে জায়গায় আকর্ষণ ক্ষমতা সবচেয়ে কম তাকে কি বলে? উদাসীন অঞ্চল। ঠিক আছে, আর সবচেয়ে বেশি যেখানে আকর্ষণ ক্ষমতা সেটা কি? সেটা হচ্ছে চুম্বকের মেরুতে। ঠিক আছে, এটা তো প্রত্যেকেই জানো।
তারপরে প্রশ্ন, একটু দণ্ডচুম্বককে উত্তপ্ত করলে চৌম্বক শক্তির কি পরিবর্তন ঘটে? দেখো, দণ্ডচুম্বককে উত্তপ্ত করে চৌম্বক শক্তিটাই কিন্তু হ্রাস পায় বা নষ্ট হয়ে যায়। তারপরে প্রশ্ন, আকর্ষণ ও আবেশের মধ্যে কোনটি কার পূর্বে ঘটে? এটা করবে, আকর্ষণের পূর্বে আবেশ ঘটে। ঠিক আছে। তারপরে প্রশ্ন, তড়িৎচুম্বক কাকে বলে? মজ্জা কি? তড়িৎচুম্বক কিভাবে তৈরি করবে চিত্রসহ বর্ণনা দাও। আমাদের দৈনন্দিন জীবনে চুম্বকের কয়েকটি ব্যবহার লেখো। দণ্ডচুম্বক কি কাজে ব্যবহার করা হয়? তড়িৎচুম্বকের দুটি ব্যবহার লেখো। এটা করবে। এরপরে প্রশ্ন, দুটি এটিএম কার্ড বা ক্রেডিট কার্ডের যেদিকে চুম্বক স্ট্রিপ আছে সেই দিক দুটি মুখোমুখি একসঙ্গে রাখা উচিত নয় কেন? তারপরে প্রশ্ন, পৃথিবী একটা বিরাট চুম্বক না হলে কি কি ঘটনা ঘটতো? মেরুজ্যোতি বা অরোরা কিভাবে উৎপন্ন হয়? ঠিক আছে। পরিযায়ী পাখি কচ্ছপেরা কিভাবে সঠিক পথ অনুসরণ করে চলে? ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোথায় তৈরি হয়? ইলেকট্রিক কলিং বেলে কোন জাতীয় চুম্বক ব্যবহৃত হয়? দুটি প্রাণীর নাম লেখো যারা পৃথিবীর চৌম্বক বলরেখা অনুসরণ করতে পারে। তো তোমাদের চুম্বক চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো করো, এখান থেকেই কমন পাবে। এর পরের চ্যাপ্টার পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া। এখান থেকে প্রথম প্রশ্ন, পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? পরমাণুর ভর সংখ্যা কাকে বলে? পরমাণু নিস্তরিত হয় কেন? ইলেকট্রন ও প্রোটনের মধ্যে তিনটি পার্থক্য। তার নিচে দেখা রয়েছে নিউট্রন ইলেকট্রনের মধ্যে পার্থক্য। করবে। হিলিয়াম পরমাণুতে কয়টি ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থাকে? তারপরে প্রশ্ন, 35 ভর সংখ্যা এবং 17 পারমাণবিক সংখ্যাযুক্ত পরমাণু ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা বের করো এবং মৌলটির নাম ও যোজ্যতা লেখো। ক্যাটায়ন ও অ্যানায়ন বলতে কি বোঝো? মূলক কাকে বলে? উদাহরণ দাও। যোজ্যতা কাকে বলে? উদাহরণ দাও। তারপরের প্রশ্ন, টিনের ল্যাটিন নাম ও চিহ্ন। নিকেলের চিহ্ন। দুটোই করবে। ঠিক আছে। লেডের চিহ্ন, চিহ্নগুলো কিন্তু পরীক্ষাতে ইম্পর্টেন্ট আছে। হাইড্রোজিরাম চিহ্ন। বোরন ও জিঙ্ক মৌল দুটো চিহ্ন। ইউরেনিয়াম ও আমেরিসিয়ামের চিহ্ন। সব ধাতুর চিহ্ন সংকেত একই হয় কেন? ঠিক আছে। কোন গ্রহের নাম থেকে প্লুটোনিয়াম মৌলটির নামকরণ করা হয়েছে এবং মৌলটির চিহ্নটা কি? ভালো করে করবে। তারপরে প্রশ্ন, নিউট্রন বিহীন পরমাণু নাম লেখো। উত্তর হবে হাইড্রোজেন। তারপরে প্রশ্ন, 3 অণু জলে কটি পরমাণু থাকে? ভালো করে করবে প্রত্যেকটা প্রশ্ন। পরমাণু নিউক্লিয়াসে কি থাকে? কোন পরমাণুর প্রোটন সংখ্যাকে কি বলা হয়? ঠিক আছে। তারপরের প্রশ্ন, যে পথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস চারিদিকে ঘুরে তাকে কি বলা হয়? বলা হয় কক্ষপথ। পরমাণুর অন্তর্গত নিস্তরিত করার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরমাণুর কোন কোন অংশে প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন থাকে? তারপরের প্রশ্ন, পরমাণুর কোন দুটি কণার সংখ্যা যোগফলকে ভর সংখ্যা বলা হয়? ভালো করে করবে। পরমাণুর কয়টি ও কি কি কণা? ঠিক আছে। তারপরে প্রশ্ন, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে, ভর সংখ্যা দেওয়া রয়েছে, নিউট্রন সংখ্যা কত বার করতে বলা হচ্ছে। দেখো, বিয়োগ করলেই বেরিয়ে গেল নিউট্রন সংখ্যা। ঠিক আছে। ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বাদ দিলেই নিউট্রন সংখ্যা বেরিয়ে যায়। একটি ঋণাত্মক তড়িৎধর্মী মূলকের সংকেত লেখো। শূন্য যদি 3টি মৌলের নাম লেখো। তারপরের প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি? করবে। খাদ্য লবণ উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নের নাম লিখবে। কার্বন টেট্রাক্লোরাইড যৌগটির সংকেত লেখো ফসফরাস পেন্টাক্লোরাইড। ঠিক আছে, ভালো করে করবে। তো এই হলো তোমাদের ভৌতবিজ্ঞান সাজেশন, যেগুলো আমি বললাম এগুলো ভালো করে করো। ঠিক আছে। ইলেকট্রন সংখ্যা দেওয়া থাকলে প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা বার করতে হয় কিভাবে, এই অঙ্কগুলো করে রাখবে। যা যা প্রশ্নগুলো দিলাম ভালো করে করো, 15তে 15 পাবেই পাবে। ঠিক আছে। আর সঙ্গে যেটা রয়েছে জীবন বিজ্ঞানের প্রশ্ন, মানুষের খাদ্য, সেখান থেকে আমি অলরেডি আগে দিয়ে রেখেছি, সেগুলো করবে, অবশ্যই ফুল মার্কস পাবে। ওকে। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক ও বন্ধুকে শেয়ার করে দিও। দেখো, মাথায় রেখো, পরীক্ষা কিন্তু 15তে হবে। আমি আবারও শেষে বলছি, পরীক্ষা কিন্তু 15তে হবে, সুতরাং সব কিন্তু পড়ার দরকার নেই। ঠিক আছে। তাই অনেক হয়তো আমাকে কমেন্টে লিখতে পারো যে আর প্রশ্ন কেন দিলেন না বা সেগুলো কেন দাগালেন না। দেখো, তোমাদের পরীক্ষা হবে 15তে, তো যেগুলো আসার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ আমি সেগুলোই কিন্তু দিয়েছি। এগুলো ভালো করে পড়ো, কমন পাবেই। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।